ঘটনা যাই হোক, পরবর্তীতে ভারতের আধিপত্যবাদ, ভারতের দাদাগিরি বা আমাদের কূটনৈতিক দুর্বলতা, হোয়াট এভার মেবি, বাংলাদেশে যে কটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান বা যে কটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সব ক্ষেত্রেই একটা প্রশ্ন আছে যে কে দায়ী, কারা আছে পিছন দিক থেকে। তারপর এই যে স্বাধীনতার এত বছর পর, ৭১ থেকে আজকে ২৬, ৫৫ বছর। তো এই যে ৫৫ বছর ধরে আমরা বারবার শুধু প্রশ্ন করছি, কি দেখার ছিল কি দেখলাম, কি পাওয়ার ছিল কি পেলাম, কি শোনার ছিল কি শুনলাম। আমরা স্বাধীন হয়েছি তো, হব তো, থাকবে তো, নাকি আবার এরা দখল করে নেবে, কিনে নেবে, তারপর সিকিম বানাবে, কাশ্মীর বানাবে। এ সকল কথা আমাদের ১৮ কোটি মানুষের মন এবং মননে প্রতিটি মুহূর্তে আতঙ্ক তৈরি করছে। আমরা সত্যিকার অর্থে হয়তো গেরিলা যুদ্ধ করতে পারবো, লড়াই করতে পারবো, নির্যাতিত হতে পারবো, কিন্তু আমরা আসলে ভারতের সাথে তো কোনোভাবে পারবো না। যেখানে কাশ্মীর পারছে না, পাশে কাশ্মীরের দুটো অংশ, আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর ভারতের আন্ডারে আর আজাদ কাশ্মীর পাকিস্তানের আন্ডারে। তো সেই পাকিস্তানের আন্ডারে অন্তত ১০০ থেকে ২০০ সশস্ত্র গ্রুপ আছে এই আজাদ কাশ্মীরে যারা বসবাস করে, এবং তারা গিয়ে নিয়মিত জম্মু কাশ্মীরে আক্রমণ চালায়। এবং এই কাশ্মীর নিয়ে একাধিক যুদ্ধ হওয়া সত্ত্বেও জম্মু কাশ্মীরকে এখন পর্যন্ত মুক্ত করা যায়নি। তো সেক্ষেত্রে ধরেন বাংলাদেশ মানে ওই এলাকার যে রিজনটা, সেখানে একদিকে পাকিস্তান আছে, অন্যদিকে ওই কাশ্মীরের আপনি ম্যাপ দেখেন, তো সেখানে যারা আছে তাদের অনেক কিছু করার স্কোপ আছে। পাহাড়ে যাওয়ার স্কোপ আছে, পাকিস্তানে যাওয়ার স্কোপ আছে, তারপরে আরও অনেক কিছু করার স্কোপ আছে। কিন্তু আমাদের কি আছে? ওখানে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আমাদের এই রিজনে যদি ভারত আধিপত্য দেখায়, মায়ানমার ছাড়া আর বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো উপায় নেই। সুন্দরবনে আমরা যেতে পারবো না। তো কাজেই এই যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না, এখনও নেই। অন্যদিকে যেটা হলো, সেই স্বাধীনতার পরে জাসদ সৃষ্টি, জাসদের গণবাহিনীর সৃষ্টি, তাদেরকে ভারত ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিয়েছে। পূর্ব বাংলা সর্বহারা পার্টি তৈরি করা, MLM এরকম নাকি যেন কয়েকটা মানে উগ্রবাদী সংগঠন ছিল। তো এই সবই ভারতের তৈরি বঙ্গবন্ধু সরকারকে চাপে রাখার জন্য। জিয়া রহমানের জামানাতে কমছে, এরশাদের জামানাতে বেশি কমেছে, কিন্তু বঙ্গবন্ধু একদিনও সুন্দরভাবে ঘুমাতে পারেনি। তো এই যে ভারত, সেই ভারত এখন ইতিহাসের সবচেয়ে সুন্দরতম স্থানে আছে। দেয়ার পাওয়ার, দেয়ার মানি, দেয়ার মিলিটারি এফিসিয়েন্সি, অ্যাবিলিটি, সব মিলিয়ে এখন তারা বিশ্বের পরাশক্তি। বলা হয়ে থাকে ষষ্ঠ বিশ্বের, মানে ৭ নম্বর না ৬ নম্বর পরাশক্তি তারা, চীনের পরেই তাদের অবস্থান। এই পরাশক্তিটি এখন আমাদের চারিদিকে আটকে আছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে আওয়াজ উঠছে যে বাংলাদেশে ১.৫ কোটি হিন্দু আছে। তো এই যে ১.৫ কোটি হিন্দু, ১.৫ কোটি হিন্দু, তাদেরকে নিয়ে একটি হিন্দু প্রদেশ গঠন করার, এবং পাকিস্তানে কিন্তু ঠিক বঙ্গবন্ধু সেম আওয়াজটা তুলেছিলেন। মানে পাকিস্তান থেকে আলাদা হয়ে প্রথমে স্বায়ত্তশাসন চাওয়া হয়েছিল, আলাদা প্রদেশ হিসেবে ছিল স্বায়ত্তশাসন। এখন হিন্দুরা বাংলাদেশের ভিতরে বসে একটা প্রদেশ চাচ্ছে, আমরা সবাই ওখানে বসবাস করব। তারপর কদিন পরে তারা চাইবে স্বায়ত্তশাসন। তারপর কদিন পরে বলবে যে না, আমরা আর এখানে থাকবো না, গণভোট হোক, আমরা এখন ভারতের সাথে একত্র হয়ে যাবে। আর এই প্রদেশটা তারা, এটা পটুয়াখালী চাচ্ছে না, এই প্রদেশটা তারা চাচ্ছে রংপুরের দিকে, মানে ভারতের সীমান্তের দিকে। এখন এই সকল কথাবার্তা যখন বাংলাদেশে আলোচিত হয়, আপনার কাছে কি মনে হয়? খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। ২ নম্বর হলো রাম মূর্তি। কলকাতাতে যে মূর্তি নাই, আসামে, ত্রিপুরাতে যে মূর্তি নাই, এরকম একটা বড় মূর্তি নাকি গাইবান্ধাতে তৈরি করা হয়েছে, বিশাল রাম মূর্তি। এই রাম মূর্তি নিয়ে খুব উত্তেজনা চলছে। একদল এই রাম মূর্তি ভাঙতে চাচ্ছে, আর একদল এটা রক্ষা করতে চাচ্ছে। ভারতের পক্ষ থেকে চোখ রাঙানি হচ্ছে যে রাম মূর্তির ধারের কাছে যদি কেউ যায়, যদি চোখ তুলে তাকায় রামের মূর্তির দিকে, চোখ তুলে নেওয়া হবে। রামের বাসভূমিতে
কথিত বাসভূমিতে একটা মসজিদ ছিল বলে তারা একটা ভুয়া আওয়াজ তুলে সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে।